হরিপুর গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে সেটায় সারাদিন রাতে মাত্র একখানা ট্রেন যায়, তাও আবার অনেক রাত করে। গত মাসে এই স্টেশনে আমি স্টেশন মাস্টার হয়ে আসি। এরপর থেকে এখানেই আছি। নিজের কেবিনে বসে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ খট করে একটা শব্দ হলো। কি হলো? মনে হচ্ছে এদিকে কেউ আসছে, কিন্তু এত রাতে কি আসবে? বাবু, গরম চা, চাটা খেয়ে শীতটা কাটান। ও রতন, এত রাতে তুই জেগে আছিস? আবার আমার জন্য চাও নিয়ে এসেছিস? আমি তো দোকানেই থাকি, হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম আপনার জন্য চা করে নিয়ে যাই। যাক, বেশ ভালোই করেছিস। যা শীত পড়েছে, মনে হচ্ছে কাঁপতে কাঁপতেই প্রাণটা বেরিয়ে যাবে। রতনের থেকে একটা চায়ের কাপ নিয়ে নিলাম। আলতো করে সে কাপে চুমুক দিতেই যেমন গরম তেমনি তেতো। বাবু, চা ভালো হয়নি বুঝি? হ্যাঁ, না না, ভালো হবে না কেন, খুব ভালো হয়েছে। এই শীতের রাতে এর থেকে ভালো চা আমি কই পাবো? আচ্ছা বাবু, আপনি খান, আমি একটু আসছি। চায়ের কাপ ওগুলো এখানেই থাক। আচ্ছা, আমি আছি, তুই গিয়ে কাজ ছেড়ে যা। রতন চলে যায়, আমি আবার আনমনা হয়ে যাই। আজ অনেক রাত হয়ে গেলেও এখনো ট্রেন আসছে না। কিন্তু কখনো তো এমন হয় না। একে তো এই হাড় কাঁপানো শীত, এর উপর এই ট্রেনটাও আসছে না। তুই কেন যে এই চাকরিটা নিতে গেলাম? এসব চিন্তা করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙে তখন দেখি সামনে রতনের রেখে যাওয়া সেই চায়ের কাপ। এই দেখো, এই হতভাগা তো এখনো কাপগুলোই নিল না। বাবু, আমি চমকে তাকিয়ে দেখি রতন সামনে দাঁড়িয়ে, তার গলায় একটা মোটা দড়ি পেঁচানো। গলায় সেই দড়ি একেবারে যেন বসে গেছে, সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছে। রতন, এসব কি? মানে এসব কি করে হলো? বাবু, আমি কি খুব খারাপ? আমি তো তেমন কারো ক্ষতি করিনি, তবু ওরা কেন আমার দোকান উচ্ছেদ করতে চায়? কেন আমার বউকে মেরে আমাদেরকে এই জায়গা ছাড়া করতে চাই? কি বলছো কি এসব রতন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ওরা মেরে ফেলবে বাবু, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। রতন কি যে বলছে কিছুই বুঝতে পারছি না। আর কারা ওকে মারতে যাচ্ছে কিছুই তো ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই একটা অপরিচিত লোক এসে রতনের পাশে এসে দাঁড়ায়। অজিত, মানে তুই এসেছিস? দেখ, আমাকে ওরা মারতে চায় না, আমাকে এখান থেকে দাঁড়াতে চায়। তুই বাঁচা, বাঁচা আমাকে। আমি ওই দড়িতে হাত দিতে পারবো না রে, তুই নিজেই খুলে নে, না হলে বাবুকে বল, সে খুলে দিবে। বাবু, আমার গলার দড়িটা খুলে দিন না, আমাকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। আমি তখন নিস্তব্ধ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার বোধ শক্তি কাজ করছে না। রতন আবার বলে উঠল, আপনার সামনে বসে আমার মৃত্যু হোক এটা আপনি চাইবেন বাবু? দয়া করুন। আমার হাত তখন আপনা আপনি রতনের দিকে চলে গেল। তার গলায় বসে যাওয়া সেই মোটা দড়ি আস্তে আস্তে খুলতে লাগলাম। অনেক কষ্ট করে সাবধানে দড়িটা রতনের গলা থেকে ছাড়িয়ে নিলাম। বন্ধু অজিত, এবার আমার আত্মহত্যা কে আটকাবে? আমি এবার মরব, আমি এবার মরব। মানে এসব কি বলছো রতন? তুমি তো বাঁচতে চাইছো, তাহলে? হ্যাঁ, ওই শয়তানদের হাত থেকে বাঁচতে চেয়েছি, কিন্তু আমি তো ওদের থেকে বাঁচতে পারবো না। ওরা ওরা আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। না, তোমার কিচ্ছুটি হবে না, আমি তোমাকে বাঁচাবো। ঠিক তখনই একটা ঘোরের মধ্য থেকে দড়িটা হাতে তুলে নিল রতন, আর আমার হাত ও পা বাঁধতে লাগলো। এ কি করছো রতন? আমাকে বাঁচছো কেন? রতন নিশ্চুপ। আমি ওকে সরাতে পারছি না, থামাতে পারছি না। ওর শরীর বরফের মতো ঠান্ডা। আমি যেন আরও নিস্তেজ হয়ে যাচ্ছিলাম। কিছু সময়ের ভিতর আমার হাত পা বেঁধে ফেলে রাখা হলো। আপনি কজনকে বাঁচাবেন বাবু? ওদের থেকে তো কেউই বাঁচে না, আমাকে বাঁচাতে পারবেন? পারবো, আমি তোমাকেও বাঁচাতে পারবো।
রতন, এই বাবু সাহেব নাকি আমাকে বাঁচাবে, কিন্তু কি করে বাঁচাবে? আমার মৃত্যু যে 3 মাস আগেই হয়ে গেছে। কি? কথাটা শুনে আমার মাথায় যেন একটা গোটা আকাশ ভেঙে পড়ল। শীতের রাতেও আমি দরদর করে ঘামতে লাগলাম। সামনে দাঁড়ানো এক অচেনা মানুষ, অথচ সে বলছে সে মৃত। কি বলছো কি এসব? তোমার মৃত্যু হয়েছে মানে? আপনি ঠিকই শুনেছেন, আমার মৃত্যু হয়েছে আজ থেকে 3 মাস আগে, এখানকার প্রভাবশালীদের হাতে। কিন্তু কেন? কেন ওরা তোমাকে মারলো? আমার ছোট্ট পানের দোকানটা ওরা দখল করতে চেয়েছিল, আমি রাজি হই না, আর এতেই আমাকে রেল লাইনে ফেলে আত্মহত্যা করতে বাধ্য করে। হ্যাঁ, এবার আমার পালা। ওদের হাতে মরার থেকে আমি নিজেকে শেষ করে দেব। আমি আছি বন্ধু, আমি তোকে সাহায্য করব। তুমিও আমার মতন রেল লাইনে প্রাণ দিবে। হাসো বন্ধু, হাসো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম অজিত পরিবর্তন হয়ে যাচ্ছে। তার সারা শরীরে যেন দানা দানা রক্ত দেখা যাচ্ছে। মাথাটা যেন কেউ থেবড়ে দিয়েছে। চোখ দুটো ঠিকরে বের হয়ে আসছে। মুখ দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো মানুষ। হাসো বন্ধু, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। না রতন, তুই যাবি না। আমি তোকে বাঁচাবো। ট্রেনে আসার সময় হয়ে গেছে, রেল লাইনে যাস না। না বাবু, আমি নিজেকে আর রাখবো না, শেষ করে দেব, যাতে এই কাজে আপনি বাধা না দিতে পারেন। তাই তো আপনাকে বেঁধে রাখা। চল বন্ধু, চল। না না রতন। আমার কথা শুনেও কোনো উত্তর দিল না রতন। শীতের ঘন কুয়াশায় দেখলাম দুটো প্রেতের মতো ওরা মিলিয়ে যাচ্ছে। হঠাৎ দূরে ট্রেনের সাইরেন বেজে উঠল। ট্রেন? না না রতন, না রতন, যাস না। ট্রেনের শব্দ আস্তে আস্তে কাছে আসতে লাগলো। প্রচণ্ড উত্তেজনা, আমার বুক কাঁপতে থাকে। হাত পায়ের বাঁধন খোলার অনেক চেষ্টা করতে থাকি, কিন্তু ব্যর্থ চেষ্টা। কয়েক সেকেন্ডের ব্যবধানের ভিতরেই একটা প্রকাণ্ড চিৎকার, এরপর সব শান্ত। রতন, রতন কি তাহলে? মাত্র ট্রেনটা ছুটে চলে গেল। এমন অবস্থায় ট্রেনের কাছেও যেতে পারলাম না। হঠাৎ অনুভব করলাম আমার হাত ও পায়ে কোনো বাঁধন নেই। রতনের বউ নীলিমা নিশ্চয়ই ঘরে আছে। আগে তাকে ডেকে আনতে হবে। আমি অন্ধকারে কুয়াশার চাদর ছিঁড়ে ছুটলাম আর দরজার উপর সজোরে ধাক্কা মারতে লাগলাম। নীলিমা, নীলিমা, দরজাগুলো সর্বনাশ হয়ে গেছে, দরজা খুলো। অনেকবার ডাকাডাকি আর ধাক্কা দেওয়ার পরে খট করে ভিতর থেকে দরজাটা খুলে গেল। সামনে দেখলাম একটা বাতি হাতে নীলিমা দাঁড়িয়ে আছে। এ কি সাহেব, আপনি এত রাতে? সব ঠিক আছে তো? না, কিছুটি নেই। ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। খানিক সময় আগে ট্রেন লাইনে রতনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। না সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে, এই হতে পারে না। আমি সত্যি বলছি, তুমি তাড়াতাড়ি এসো আমার সাথে। কিন্তু সাহেব, রতন তো ঘরেই আছে, আপনি কাকে দেখলেন? কি? রতন ঘরে? না, আমি বিশ্বাস করি না। আমি কথা শেষ করা মাত্রই ভিতর থেকে আধার ভেদ করে রতন বেরিয়ে এলো। কি গো, কে এসেছে এত রাতে? আরে বাবু, আপনি এত রাতে? আরে দেখো না, বাবু সাহেব এসব কি বলছেন। বলে কি না তুমি ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট করেছো। কে? আমি অ্যাক্সিডেন্ট করেছি? হ্যাঁ রতন, বিশ্বাস করো, আমি এমনই দেখেছি। দেখলাম আর একটা লোক এসে তোমাকে নিয়ে যাচ্ছে। সে তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করছে। কিন্তু তুমি তো এখানে, তাহলে কাকে দেখলাম আমি? দাদা, আপনি আজ থেকে রাতের বেলায় স্টেশনে থাকবেন না, দরকার হলে আমাদের এখানেই থাকবেন। আসুন, সবটা বলছি। রতন আমাকে এক প্রকার টেনে ঘরের ভিতর নিয়ে গেল। এরপর যা বলল তা শুনে গায়ের রক্ত হিম হয়ে গেল। এরপর বলতে লাগলো, আসলে আপনি আমার মতো যাকে দেখেছেন, দুনিয়ায় তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সাথে যাকে দেখেছেন তার অস্তিত্ব আছে। কোনো এক সময় এখানকার প্রভাবশালী লোকদের দ্বারা ও নির্যাতিত হয় আর বাধ্য হয়ে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে এখানে রাতের বেলা কাউকে একা পেলেই পূর্বের ঘটনাগুলো আবারও চোখের সামনে নিয়ে আসে। সত্যি ভয়ঙ্কর।
আমি যে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলাম তা কেবল আমিই জানি রতন। সে রাতের ঘটনাটা সারা জীবন মনে গেঁথে থাকবে। এরপর আর এক রাতেও ওই স্টেশনে আমি আর থাকিনি। আবার যদি ওই অস্তিত্বহীন লোকটা আমাকে দেখা দেয়,